হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেজ। তো আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, ফ্রিকশনের এমসিকিউ, সেটা এইচএস সিলেবাসের ভিত্তিতে আমি আলোচনা করব এবং তোমরা সকলে প্র্যাকটিসও করছো এমসিকিউ। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এমসিকিউতেই হতে চলেছে। তো সেই চিন্তা ভাবনা করে এই এমসিকিউ সিরিজটা লঞ্চ করছি। তো এই এমসিকিউ সিরিজের আজকে আমরা ফ্রিকশনের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, কোশ্চেনগুলো তো দুটো পার্টে আলোচনা করব, একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। মানে কি, মানে কিছু কিছু কোশ্চেন রয়েছে যেখানে আমাদের এই টাইপের প্রশ্ন থাকে। দেখো, এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু আমাদের বসাতে হচ্ছে না, এখানে কোনো যুক্তির মারফত আমাদের কোনো একটা বিশেষ প্রশ্নের উত্তর আমাদের নলেজ ভিত্তিতে দিতে হচ্ছে সেই পার্টিকুলার চ্যাপ্টারে। তো এই ধরনের প্রশ্ন কোয়ালিটেটিভ টাইপ এমসিকিউ যেগুলো বলে, সেগুলো নিয়ে আজকে মূলত তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপর এর নেক্সট পার্ট আমি ফ্রিকশনের যেটা নিয়ে আসবো, সেটাতে তোমাদের অঙ্ক বা বিভিন্ন যে নিউমেরিক্যাল ভ্যালু বসিয়ে যে টাইপের প্রবলেমসগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দ্য ভ্যালু অফ দি রোলিং ফ্রিকশন ইজ। তো এই আজকের সিরিজটা কন্টিনিউ করতে গেলে বা আজকের ভিডিওটা দেখতে গেলে তোমার সবচেয়ে বেশি করে যেটা করে আসতে হবে সেটা হচ্ছে তোমার থরলি পুরো চ্যাপ্টারটাকে খুব সুন্দরভাবে রিড করে আসতে হবে, ফ্রিকশনটাকে বুঝে আসতে হবে থিওরিটিক্যালি। তারপর তুমি এই বেসিক প্রশ্ন এবং অ্যাডভান্স প্রশ্ন যেগুলো আমি করাবো সবের উত্তর দিতে পারবে। তো এই কোশ্চেনগুলো সব কভার করা তোমার হয়ে গেলে তোমার কোনো একটা কোশ্চেন বাদবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো চলো, দ্য ভ্যালু অফ দি রোলিং ফ্রিকশন। তো রোলিং ফ্রিকশন মোর দ্যান স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন বলছে যে রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণের যে মান হবে সেটা সর্বদা স্ট্যাটিক এবং কাইনেটিক ফ্রিকশনের থেকে বড় হবে, নাকি স্ট্যাটিক এবং কাইনেটিক ফ্রিকশনের থেকে ছোট হবে, নাকি তাদের মাঝখানে কোথাও হবে, নাকি এদের মধ্যে কোনোটি উত্তর নয়। তো দেখো, ফ্রিকশন কটা টাইপের আছে তুমি সেটা প্রথমে আগে ভাবো। ফ্রিকশন চারটে টাইপের হতে পারে। কি কি টাইপের ফ্রিকশন হতে পারে আমরা পড়েছিলাম, টাইপ অফ ফ্রিকশন। তাহলে টাইপস কটা হতে পারে? টাইপস অনেক হতে পারে। আমরা নাম্বার 1 টাইপস পড়েছিলাম কি, কাইনেটিক ফ্রিকশন। তাহলে কাইনেটিক ফ্রিকশন নাম্বার একদম প্রথমেই আমরা যেটা পড়েছিলাম সেটা হলো স্ট্যাটিক ফ্রিকশন। তারপরে ছিল আমাদের কি, কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। প্রথমে স্থিত ঘর্ষণ, তারপর গতীয় ঘর্ষণ। আচ্ছা, মূল যে বিভাজন, এছাড়াও লিমিটিং ফ্রিকশন এগুলো আছে। আচ্ছা, এছাড়া আমরা পড়েছিলাম কি, রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ, আর কি, ফ্লুইড ফ্রিকশন, ফ্লুইডের মধ্যে যেটা কাজ করে। এই সমস্ত ফ্রিকশন সম্বন্ধে আমরা পড়েছিলাম। তো স্ট্যাটিক ফ্রিকশন কি ছিল? ফ্রিকশন আসলে কি, কোনো একটা বডি যদি আরেকটি বডির সাপেক্ষে, মানে আরেকটি তলের সাপেক্ষে কোনো একটি তল যদি মুভমেন্ট করার চেষ্টা করে বা মুভমেন্ট করার চেষ্টা করে, তবে তলে কি হয়, একটি বস্তু অপর বস্তুর আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করে, ফ্রিকশনাল ফোর্স সেখানে অ্যাপ্লাই করে। সেই ফোর্সটা যদি বস্তুকে স্ট্যাটিক রাখতে পারে, তখন সেই যে ফোর্স নিচে কাজ করে সেটা স্ট্যাটিক ফ্রিকশন আমরা জানি। তো দেখো, এই ফ্রিকশনগুলোর মধ্যে সবচেয়ে ফ্লুইড ফ্রিকশন, তো ফ্লুইডে কাজ করে, আর এগুলো আমাদের এই ক্ষেত্রে কাজ করবে। তো স্ট্যাটিক ফ্রিকশন হলো সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকশন। তাহলে তুমি এই অনুসারে একটা জিনিস সাজিয়ে নাও, স্ট্যাটিক ফ্রিকশন এটাই হলো সবচেয়ে বেশি ফ্রিকশন, যেটা বস্তুকে একেবারে স্থির করে রেখে দেয়। আচ্ছা, এরপরে আর একটু ছোট হয়ে যাবে কি, কাইনেটিক ফ্রিকশন। অর্থাৎ বস্তু যখন চলমান অবস্থায় থাকবে তখন তার তলের মধ্যে যে ঘর্ষণ কাজ করবে সেই ঘর্ষণটা স্ট্যাটিক ফ্রিকশনের থেকে অপেক্ষাকৃত কম হবে। তাহলে কাইনেটিক ফ্রিকশন আরেকটু ছোট হলো। আচ্ছা, এবং এর থেকেও ছোট হবে রোলিং ফ্রিকশন। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর কোনটা পেলাম বলো তো? দেখো, উত্তর পেলাম আমরা লেস দ্যান স্ট্যাটিক ফ্রিকশন। দেখো, আমরা বলেছি কি,
রোলিং ফ্রিকশনটা তাহলে রোলিং ফ্রিকশনটা কি হবে? রোলিং ফ্রিকশনটা দেখো লেস দ্যান স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের থেকেও কম, এই যে স্ট্যাটিক ফ্রিকশনের থেকেও কম, কাইনেটিক ফ্রিকশনের থেকেও কম। তাহলে রোলিং ফ্রিকশন ইজ লেস দ্যান দ্য স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন, এটা আমরা বলতে পারি। তাহলে রোলিং ফ্রিকশন স্ট্যাটিক এবং কাইনেটিক অর্থাৎ স্থিত এবং গতীয় ঘর্ষণের থেকে আবর্ত ঘর্ষণের মান আরো কম হবে। ব্যাস, বুঝে গেলে? তাহলে এটা তোমরা টুকে ফেলো, পরের কোশ্চেনে আসছি। চলো এবার দেখো, আফটার রেইন ইট বিকামস ডিফিকাল্ট টু রাইড এ কার উইথ হাই স্পিড অন ওয়েট রোড। তো বৃষ্টির পর ভেজা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে, হাই স্পিডে গাড়ি চালিয়ে যেতে আমাদের সমস্যা হবে কেন? কারণ বলেছে ফ্রিকশন কমে যাবে, তাই ফ্রিকশন বিকামস জিরো, ফ্রিকশন শূন্য হয়ে যাবে বলে, ফ্রিকশন ইনক্রিজেস অর্থাৎ ফ্রিকশন বেড়ে যাবে বলে, অথবা মোর ফোর্স ক্যান নট বি অ্যাপ্লাইড অন দি কার, গাড়ির উপরে আরো বেশি বল প্রয়োগ করা সম্ভব নয় বলে। তাহলে কোনটা আমাদের উত্তর হবে? দেখো, গাড়ি যখন চলে মূলত চাকা এবং রাস্তার মধ্যে একটা রোলিং ফ্রিকশন কাজ করে। তাহলে এই যে চাকাটা মুভিং যখন অবস্থায় রয়েছে তখন কি করে, এই যে চাকা এবং রাস্তার মধ্যে কি করে, একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, এটা আমরা জানি। এখন চাকা এই দিকে যদি মোশনে থাকে, মোশনের ডাইরেকশন যদি ডাইরেকশন অফ মোশন এই দিকে হয়ে থাকে, তাহলে তার উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লিকেবল হয় অটোমেটিক্যালি, যেটা আমরা ফ্রিকশনাল ফোর্স বলতে পারি। তাহলে এটা হলো ফ্রিকশন। এখন এই যে ফ্রিকশন, সেই ফ্রিকশনটাই কিন্তু আমাদেরকে স্লিপ করতে দেয় না, তাই তো? কিন্তু যখন ভেজা রাস্তা হয়ে যাবে তখন এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কিন্তু কমে যাবে। তাহলে যখন রাস্তা ভিজে যাবে, অন ওয়েট রোড ভেজা রাস্তায় কি হবে? ফ্রিকশন বিকাম লেস। তাহলে ফ্রিকশন বিকামস লেস, তাহলে ফ্রিকশন কমে যাচ্ছে, সেই কারণের জন্য আমাদের হাই স্পিডে গাড়ি চালানো সম্ভব হবে না, তাই তো? তার কারণ আমাদের ফ্রিকশন কমে যাবে, আমাদের স্লিপ করে যাওয়ার প্রবণতা বেশি হয়ে যাবে। তাহলে ফ্রিকশন বিকাম লেন্স, এটাই হবে আমাদের উত্তর। তাহলে ফ্রিকশনটা কমে যাওয়ার কারণে আমরা দ্রুত বেগে গাড়ি চালাতে পারবো না। চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে, জিম এবং টেনিস খেলার সময় যে শুজ ব্যবহার করা হয় হ্যাভ রাবার সোল রাদার দ্যান লেদার না ব্যবহার করে সেই জুতো সোলগুলোতে লেদার ইউজ না করে রাবার ইউজ করা হয় কিন্তু লেদার ইউজ করা হয় না, তাই তো? কেন, সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। তো অপশন দেখে নেওয়া যাক। রাবার সোল ইজ লাইটার দ্যান দ্যাট অফ দ্য লেদার। তাহলে কি বলেছে, যে রাবার সোল লেদারের থেকে আরো লাইটার হবে সেই কারণের জন্য, অর্থাৎ হালকা হবে সেই কারণের জন্য। দেখো, আমরা ফ্রিকশনের চ্যাপ্টার পড়ে এসেছি, ফ্রিকশনের ধারণা একটু হলেও তো তার মধ্যে ইন্ট্রোডাকশন হবে। রাবার প্রোভাইডস মোর ফ্রিকশন দ্যান রাবার লেদারের থেকে বেশি ফ্রিকশন সাপ্লাই দিতে পারে। দেখো, দৌড়ি হুড়োহুড়ি আমরা যখন যা কিছু করব, আমাদের মূল কাজ হচ্ছে স্লিপ করে না যাওয়া। জীবনে যদি স্লিপ করে যাই তাহলে আর আমি পড়ে গেলাম, আর কাজ তো করতে পারবো না। তাহলে জীবনে যে স্লিপ খাওয়ার ভয়েই আমরা তো মূলত এই রাবার বা লেদার এই সমস্ত দিয়ে জুতো তৈরি করার চেষ্টা করি, যাতে জীবনে স্লিপ না করি। তাহলে এই রাবার লেদারের তুলনায়, লেদার কি চামড়া, এর তুলনায় রাবার আরো বেশি ফ্রিকশন সাপ্লাই করতে পারে। দেখো, কোনো একজন ব্যক্তি এখানে এই যে রাস্তা বরাবর সে ধরো চলাচল করবে, তার একটা জুতো পরে, তাহলে সে জুতো পরে এই বরাবর ধরো চলাচল করবে।
তাহলে ব্যক্তি যদি এই দিকে ব্যক্তির মোশন হয়ে থাকে তাহলে এর আগের কোশ্চেনের মতো ডাইরেকশন অফ মোশন যদি তার এই দিকে হয়ে থাকে তাহলে এই দিকে সে গতিশীল হতে গেলে তার এই দিক বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তাহলে এই দিক বরাবর ফ্রিকশন কাজ করবে। যদি ফ্রিকশন না কাজ করে তাহলে ব্যক্তি তো হাঁটতে পারবে না, তাহলে ফ্রিকশনই তো ব্যক্তিকে হাঁটতে সাহায্য করে। এখন যদি আমরা রাবারের জুতো ইউজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই ফ্রিকশনের মানটা আরো বেড়ে যাবে। সেই জন্য দেখবা টয়লেটেও রাবারের জুতো ইউজ করা হয়, তার কারণ কি স্লিপারি হলেই পড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্যই আমরা মূলত ফ্রিকশন বাড়ানোর জন্যই রাবারের জুতো ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি বলতে পারবো, জিম এবং টেনিস শুর সোল বা নিচের অংশটাতে আমরা কি করি, লেদার ব্যবহার না করে রাবার ব্যবহার করি। কেন? রাবার প্রোভাইডস মোর ফ্রিকশন দ্যান লেদার। তাহলে আমাদের উত্তর হবে অপশন বি। তাহলে রাবার প্রোভাইডস মোর ফ্রিকশন দ্যান লেদার, লেদারের থেকে রাবার বেশি ফ্রিকশন দেয় সেই কারণের জন্য। তো এবার কি বলেছে দেখো, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন টু ইনক্লাইন প্লেনস। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন টু ইনক্লাইন প্লেনস, তাহলে নত তলের উপরে coefficient of friction between two inclined planes is equal to, নত তল, দেখো একটা তল নিলাম, তাহলে এখানে আমাদের একটা তল রয়েছে, তার উপরে এই তলটা আমাদের হলো নত তল। তাহলে এই যে নত তল, সেই নত তলের উপরে আমি কোনো একটা বস্তু রাখলাম, একটা ব্লক রাখলাম, এটা হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল থিটা। এখন এই যে নততলটা আমি নিয়েছি সেই নততল বরাবর দেখো এই দিক বরাবর এই বস্তুটার ওজন কাজ করবে, তাহলে mg ফোর্স নিচের দিকে কাজ করছে, ঠিক তো? এবার দেখো তলের যে লম্ব প্রতিক্রিয়া সেটা কোন দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর, যেটাকে আমরা রিঅ্যাকশনাল ফোর্স n হিসেবে বলতে পারি, নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স। এখন এই কোণটা থিটা হলে আমরা জেনে ফেলেছি যে এই কোণটা থিটা হয়, সেহেতু এটা mg cos থিটা আমরা বলতে পারবো, আর এই দিক বরাবর যে উপাংশটা কাজ করছে সেটা আমরা mg sin থিটা বলতে পারবো। তাহলে নিচের দিকে mg sin থিটা কাজ করছে, এই mg sin থিটা বস্তুটাকে নিচে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ফ্রিকশনাল ফোর্স তাকে বাধা দিয়ে তাকে ওখানে আটকে রাখার চেষ্টা করছে, তার মানে ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করছে। এখন আমরা আগেই জেনে ফেলেছি যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইনটু নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স। এবার দেখো এই এনটাকে কে ব্যালেন্স করছে, অপোজিটে কে রয়েছে, mg cos থিটা, তাহলে f ইকুয়াল টু আমরা লিখতে পারি মিউ mg cos থিটা। তাহলে ফ্রিকশনাল ফোর্স আমরা লিখতে পারলাম মিউ mg cos থিটা, আর এই দিক বরাবর কোন ফোর্সটা কাজ করছে, mg sin থিটা। তাহলে দেখো এই mg sin থিটা আর ওদিককার ফ্রিকশনাল ফোর্স যদি ইকুয়াল হয়, যেহেতু এরা অপোজিট তাহলে এরা ইকুয়াল হয়ে গেলে এই বস্তুর উপরে নেট ফোর্স কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না, তার মানে বস্তুর কোনো মোশন হবে না। তাহলে আমরা বলতে পারি যে যখন এই বস্তুটা স্থির থাকবে নততলের উপরে স্থির থাকবে, তখন f মাস্ট বি ইকুয়াল টু mg sin থিটা। তাহলে এফটাকে অবশ্যই mg sin থিটার সঙ্গে সমান হতে হবে, তাই নয় কি? তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারবো মিউ mg cos থিটা ইজ ইকুয়াল টু mg sin থিটা। উভয় পক্ষ দেখো mg আউট হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম মিউ cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা। তাহলে এই cos থিটাটা আমরা ডান পক্ষে নিয়ে গেলাম কি পেলাম, মিউ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে তাই যদি পেয়ে থাকি তাহলে মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি না tan থিটা, তাই তো? তাহলে এই থিটাটাকেই আমরা বলি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে আমরা দেখলাম অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটা ফ্রিকশন কোএফিসিয়েন্টের সঙ্গে সমান হবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন টু ইনক্লাইন্ড প্লেন ইজ ইকুয়াল টু
দ্য ট্যানজেন্ট অফ দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ট্যানজেন্ট নিলে তার সঙ্গে সমান হয়ে যায়। তাহলে আমাদের উত্তর হবে অপশন সি। তাহলে আমাদের উত্তর হবে অপশন সি। ঠিক আছে, এবার কি বলেছে দেখি, যে হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফ্রিকশন ইজ কারেক্ট। কোনটি নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে ফ্রিকশন সম্বন্ধীয় কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রিকশন ক্যান বি রিডিউস টু জিরো। ফ্রিকশন শূন্যে নিয়ে যাওয়া সম্ভব। একদম ভুল কথা, ফ্রিকশন কখনো শূন্যে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এটা আমরা মানে ফ্রিকশনলেস কোনো একটা বস্তু বা কোনো একটা তল ফ্রিকশনলেস আমরা বলে থাকি, কিন্তু ফ্রিকশনলেস তার অর্থ এই নয় যে ফ্রিকশন একেবারেই জিরো। তাহলে হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তাহলে প্রথমটা কারেক্ট হবে না। ঠিক আছে, আচ্ছা অপশন সি তে কি রয়েছে দেখি, ফ্রিকশনাল ফোর্স ক্যান অ্যাক্সিলারেট আ বডি। একদম ইম্যাটেরিয়াল কথা, ফ্রিকশনাল ফোর্স বস্তুকে বাধা দিতে পারে কিন্তু বস্তুকে কোনোদিন অ্যাক্সিলারেট করতে পারে না। আচ্ছা গেল, এরপর কনফিউশন তোমাদের যেখানে আসবে সেই অপশনটা এখানে দেওয়া রয়েছে। দেখো দুটো অপশন এখানে, অপশন বি তে রোলিং ফ্রিকশন ইজ অলওয়েজ লেস দেন স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনের থেকে রোলিং ফ্রিকশন কম। এর আগে আমরা ফার্স্ট প্রশ্নেই পড়ে এসেছিলাম যে সবচেয়ে বেশি স্ট্যাটিক ফ্রিকশন, তারপরে কাইনেটিক ফ্রিকশন, তারপর রোলিং ফ্রিকশন, অর্থাৎ রোলিং ফ্রিকশন সবচেয়ে কম, অর্থাৎ স্লাইডিং ফ্রিকশনের থেকে রোলিং ফ্রিকশন কম হবে। তাহলে এই যে কথাটা রয়েছে সেটা কিন্তু সঠিক কথা রয়েছে। তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে। অপশন বি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার আছে, তোমরা উত্তরটা কিন্তু এইটাও ভাবতে পারো অপশন ডি, ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন টু সারফেস। দুটো সারফেসের মধ্যে যে কন্ট্যাক্ট এরিয়া তার ওপরে ফ্রিকশনাল মানে ফ্রিকশন ডিপেন্ড করে, এটা তোমরা ভাবতে পারো। কিন্তু ফ্রিকশন এরিয়া মানে ফ্রিকশন কন্ট্যাক্ট এরিয়ার উপরে নয়, এরিয়ার উপরে ডিপেন্ডেন্টই নয়। ফ্রিকশনাল ফোর্স এরিয়ার উপরে ডিপেন্ড করে না, পয়েন্ট অফ কন্ট্যাক্টের উপরে ডিপেন্ড করে। পয়েন্ট অফ কন্ট্যাক্টের উপরে ডিপেন্ড করে, এরিয়ার উপরে ডিপেন্ড করে না। সেহেতু উত্তর কিন্তু কখনো এইটা হবে না যে যত এরিয়া বাড়বে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে, এটা কিন্তু নয়। হ্যাঁ, এরিয়া বাড়লে কন্ট্যাক্ট পয়েন্ট বাড়ে, সেই কারণের জন্য ফ্রিকশন বাড়তে পারে, কিন্তু সব ক্ষেত্রে সেরকম ভাবে সম্ভব নয়। সেই কারণে আমাদের সঠিক উত্তর হবে রোলিং ফ্রিকশন ইজ অলওয়েজ লেস দ্যান স্লাইডিং ফ্রিকশন। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার দেখো বলা আছে ইফ অ্যান অবজেক্ট বি প্লেসড অন অ্যান ইনক্লাইন প্লেন। যদি একটা অবজেক্টকে একটা নত তলের উপরে বসানো থাকে, ইনস্টিড অফ কিপিং ইট অন দ্য সেম টাইপ অফ হরাইজন্টাল প্লেন, এই সেম টাইপের হরাইজন্টাল প্লেনের উপরে না বসিয়ে একটি বস্তুকে কি ইনক্লাইন প্লেনের উপরে বসানো রয়েছে। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে ফোর্স অফ ফ্রিকশন বিকাম লেস, ফ্রিকশনাল ফোর্স কমে যাবে। কেন? দেখো এই বস্তুটাকে যদি এদিক বরাবর কোনো একটা বল প্রয়োগ করে আমরা টানার চেষ্টা করি, তাহলে এর নিচের দিকে যে বলটা কাজ করে সেটা কত mg, তার রিয়াকশন হিসেবে উপরের দিকে কাজ করে নর্মাল রিয়াকশনাল ফোর্স n। যখনই ওকে এইদিকে টানার চেষ্টা করব এই দিকে কাজ করবে কে? ফ্রিকশন। তাহলে ফ্রিকশন F which is equal to mu n। তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স F is equal to হবে mu into mg, যেহেতু n এর অপোজিটে mg কাজ করছে এবং এরা পরস্পরকে ব্যালেন্স করছে, তাহলে F equal to হবে mu mg। বাট এখানে আমরা কি দেখতে পাবো? দেখো এখানে আমরা দেখতে পাবো কি, যে এই কণাটার ক্ষেত্রে এর আগের চিত্রতেই তোমরা দেখেছো যে mgটা এই দিক বরাবর কাজ করবে
এখানে আমরা থিটা বলতে পারবো, এদিক বরাবর mg cos থিটা কাজ করবে এবং এদিক বরাবর কি কাজ করবে mg sin থিটা। তাহলে এদিক বরাবর কাজ করবে আমাদের mg sin থিটা আর এই দিক বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে বলে আমরা ধরে নিতে পারি। তাহলে এই দিক বরাবর আমাদের কাজ করবে ফ্রিকশনাল ফোর্স, এদিক বরাবর আমাদের রিঅ্যাকশনাল ফোর্স। তাহলে হিয়ার দ্য ফ্রিকশন ইজ ইকুয়াল টু এগেইন মিউ ইনটু নরমাল রিঅ্যাকশনাল ফোর্স। তাহলে n এর অপোজিট এখানে কে কাজ করছে মিউ mg cos থিটা, তাই তো। তাহলে এখন যে মিউ mgটা পাওয়া গেল ফ্রিকশনাল ফোর্স, এখন দেখো তার সঙ্গে এই cos থিটা বলে কম্পোনেন্টটা কিন্তু গুণ হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো cos 0 মান কত হয়, cos 0 মান 1 হয়ে থাকে, cos 0 ডিগ্রির মান 1 হয়ে থাকে। অর্থাৎ যখন প্লেনের ইনক্লিনেশনটা 0 হবে, অর্থাৎ এই প্লেনটা যখন ইনক্লিনেশন 0 মানে কি একদম পুরো এর মতো হবে, সেই অবস্থায় ফ্রিকশন কত কাজ করবে, সেই অবস্থার ফ্রিকশন কাজ করবে মিউ mg cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মিন্স 1 হুইচ ইজ ইকুয়াল টু মিউ mg, তার মানে f ইকুয়াল টু তখন কাজ করবে মিউ mg। এখন থিটার মানে আমরা জানি cos থিটার সর্বোচ্চ ভ্যালু কত 1, ওর বেশি ওর ভ্যালু থাকতেই পারে না। তাহলে ওর কম থাকতে পারে, ওর বেশি থাকতে পারে না। তার মানে বোঝা যায় 0 ছাড়া অন্য কোনো থিটার ভ্যালু যখন আমরা নেব তখন f এর মান ডিক্রিজ করে যাবে, অর্থাৎ f এর মান ডিক্রিজ করে যাবে, তাই না। তার কারণ কি, তার কারণ এই যে নরমাল রিঅ্যাকশনাল ফোর্স n, হিয়ার n ইজ ইকুয়াল টু mg cos থিটা, তাই না। তাহলে এখানে এই থিটাটা চেঞ্জ করলেই মানে 0 ছাড়া অন্য কিছু হলেই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে n এর মানটা কমতে থাকবে, আর n এর মান কমতে থাকবে মানেই আমরা বলতে পারো ফ্রিকশনাল ফোর্সও কমতে থাকবে। তার মানে আমরা বলতে পারি দ্য নরমাল রিঅ্যাকশনাল ফোর্স ইজ ডিক্রিজেস। তাহলে নরমাল রিঅ্যাকশন ডিক্রিজেস, আমাদের আনসার হবে নরমাল রিঅ্যাকশন ডিক্রিজেস। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কখনো ডিক্রিজ করতে পারে না। কোনো তলের উপরে তলকে নাড়ালে চাড়ালে বা তলকে কি করলে না করলে তাতে তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের কিচ্ছু যাবে আসবে না, চেঞ্জ হবে না। আচ্ছা, এফেক্টিভ মাস তো কখনো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এফেক্টিভ মাস চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে নরমাল রিঅ্যাকশন এক্ষেত্রে কমে যাবে। তাহলে আমাদের উত্তর হলো কোনটা, অপশন এ। তাহলে এই প্রশ্নে আমাদের উত্তর হলো অপশন এ। চলো এবার এই প্রশ্নের উত্তর দিই। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স বিটুইন এ বডি অ্যান্ড এ সারফেস। একটা বডি এবং একটা সারফেসের মধ্যে যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটা উইল ডিক্রিজ ইফ দ্য সারফেস ইজ ইনক্লাইন্ড। যদি তলটিকে নত করা হয়, নত তলে পরিণত করা হয়, তাহলে সেটা কমে যাবে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কমে যাবে। উইল ইনক্রিজ অর্থাৎ বেড়ে যাবে। উইল রিমেন আনচেঞ্জড অর্থাৎ একই থাকবে, পরিবর্তন হবে না। আর অথবা ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? তো দেখো একটু আগেই আমরা যেটা পড়ে এলাম ঠিক এক্স্যাক্টলি সেটাই আমরা আবার চিন্তা করব, একদম সিম্পল কেস। তাহলে এখান থেকে এই দিক বরাবর আমাদের কি কাজ করে mg, এই দিক বরাবর আমাদের কাজ করে কি, এদিক বরাবর আমাদের কাজ করে mg cos থিটা কম্পোনেন্ট এবং এদিকে আমাদের mg sin থিটা কম্পোনেন্ট, যেটা বস্তুকে নিচে নিয়ে আসার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করে। এটা হলো আমাদের নরমাল রিঅ্যাকশনাল ফোর্স n। তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্স কত পেলাম, মিউ n। হিয়ার n ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কি n অপোজিটে কি আছে mg cos থিটা। আর আমরা জানি থিটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1 হতে পারে। সেটা কখন, যখন থিটা 0। তাহলে 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালুতে থিটার মান 0 হলে কি তলটা তো নতই হলো না। থিটা 0 হওয়া মানে কি তলটা একেবারে অনুভূমিক বরাবরই থাকবে, ঠিক আছে, তখনই থিটার মান ম্যাক্সিমাম হবে। আদার্স কোনো অ্যাঙ্গেলের জন্য থিটার মান কিন্তু ম্যাক্সিমাম হবে না, অর্থাৎ থিটার মান চেঞ্জ করে পরিবর্তন হয়ে কমে যাবে। তাহলে এখানে n ইকুয়াল টু আমরা কত নিয়েছিলাম, এখানে n ইকুয়াল টু আমরা পেয়েছিলাম mg cos থিটা।
তাহলে এই cos থিটা পার্টটার ভ্যালু যদি কমতে থাকে তাহলে n এর মানও কমতে থাকবে। তাহলে খুব সহজ কথায় আমরা বলতে পারবো will decrease if the surface is inclined, সারফেসটা নত করলেই এটা ডিক্রিজ করে যাবে, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কি হবে, কমে যাবে। তার কারণ কি, n যদি কমে যায়, ঠিক আছে, তাহলে n এর মান কমে গেলে ফ্রিকশনাল ফোর্সের মানও কমে যাবে, আমরা দেখতে পেলাম। তার কারণ ফ্রিকশনাল ফোর্স এই যে n এর উপরে ডিপেন্ড করলো, সেই কারণের জন্য। তাহলে বাকি অপশনগুলো তো হবে না। আমরা এর আগের প্রশ্নে আলোচনা করেছিলাম ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট এরিয়ার উপরে ফ্রিকশন মোটেই ডিপেন্ড করে না, ফ্রিকশন ডিপেন্ড করে কি, পয়েন্ট অফ কন্ট্যাক্টের উপরে, তাই না? আনচেঞ্জড হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমাদের উত্তর হলো অপশন এ। তাহলে আনসার ইজ অপশন এ। বুঝলাম? চলো দেখে নেওয়া যাক এবার কি দিয়েছে। দ্য ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, ইকুয়াল টু টোয়াইস দ্য এরিয়া অফ দি সারফেস ইন দ্য কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট সারফেস যেটা রয়েছে তার দ্বিগুণ হবে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট অফ দি এরিয়া অফ দি সারফেস ইন কন্ট্যাক্ট। সারফেস ইন কন্ট্যাক্ট অর্থাৎ কন্ট্যাক্টে সংস্পর্শের যে সারফেস রয়েছে সেই সারফেসের এরিয়ার উপরে ডিপেন্ড করবে না, অথবা ইকুয়াল টু দ্য এরিয়া অফ দি সারফেস অফ দ্য কন্ট্যাক্ট। তাহলে কন্ট্যাক্ট এরিয়ার সঙ্গে সমান হবে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। তাহলে কি, এই সম্বন্ধে তো আগেই আলোচনা করা হয়ে গেল যে কন্ট্যাক্ট এরিয়ার উপরে ডিপেন্ডই করে না, পয়েন্ট অফ কন্ট্যাক্টের উপরে ডিপেন্ড করে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্ডিপেন্ডেন্ট অফ দি এরিয়া অফ দি সারফেস ইন কন্ট্যাক্ট। তাহলে কন্ট্যাক্ট সারফেসের উপরে দেখো এই যে ব্যাপারটা রয়েছে, ধরো এই ব্লকটা রয়েছে, এই ব্লকটা এটার উপরে বসানো রয়েছে, তাহলে এই যে কন্ট্যাক্ট সারফেসের যে এরিয়াটা হবে এই এরিয়ার উপরে কিন্তু ফ্রিকশন ডিপেন্ড করে না, এর আগে আমরা জেনেছি থিওরিটিক্যালি। তাহলে এরিয়ার উপরে ডিপেন্ড করবে না, তাই আমাদের উত্তর হবে অপশন এ। তাহলে সরি, অপশন বি। তাহলে আনসার ইজ অপশন বি। তো এবার প্রশ্ন কি রয়েছে দেখো, টু সারফেস ইন কন্ট্যাক্ট, দুটো সারফেস যারা সংস্পর্শে রয়েছে। তাহলে আবারও দুটো তল যারা সংস্পর্শে আছে। টু সারফেস ইন কন্ট্যাক্ট হ্যাভিং ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, সবচেয়ে বেশি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হবে কোন দুটো তলের মধ্যে? উড অন উড, কাঠের উপরে কাঠ। আচ্ছা, স্টিল অন স্টিল, স্টিলের উপরে স্টিল যদি থাকে, অর্থাৎ স্টিলের উপর দিয়ে যদি স্টিল গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে ফ্রিকশন কোএফিসিয়েন্ট যেটা থাকবে, ঠিক আছে, তাহলে সেটা বেশি হবে, নাকি উড অন উড, কাঠের উপরে কাঠ গতিশীল হওয়ার ক্ষেত্রে সেটা বেশি হবে, নাকি রাবার অন ড্রাই কংক্রিট, ড্রাই কংক্রিটের উপরে রাবার যদি থাকে তাহলে সেক্ষেত্রে বেশি হবে কিনা, অথবা রাবার অন ওয়েট কংক্রিট, ভেজা কংক্রিটের উপরে রাবার বেশি যা হবে কিনা। আচ্ছা, তাহলে টু সারফেস ইন কন্ট্যাক্ট, এখানে সারফেস গুলো দেওয়া রয়েছে যে দুটো কাঠের তল পরস্পর সংস্পর্শে আছে, এখানে একটা রাবার আর একটা ড্রাই কংক্রিট, আর এখানে স্টিল আর স্টিল, আর এখানে রয়েছে রাবার আর ওয়েট কংক্রিট, ভেজা কংক্রিট। কংক্রিট বলতে কি, এই যে ইট কাঠ পাথর সিমেন্ট, সরি এই সিমেন্টের যে আমরা পিলারগুলো তৈরি করি এগুলোকে আমরা কংক্রিট বলতে পারি। তো রাবার অন ড্রাই কংক্রিট অথবা রাবার অন ওয়েট কংক্রিট। তাহলে কোন ক্ষেত্রে টু সারফেস ইন কন্ট্যাক্ট, প্রত্যেকটা ক্ষেত্রে দুটো সারফেস কন্ট্যাক্টে রয়েছে, হ্যাভিং ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এদের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে হবে, এটা আমাদের জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো এটা বোঝার জন্য তুমি একটা কাজ করো, তুমি সেম মাস বিশিষ্ট একটা ব্লক নাও, সেই ব্লকটাকে একটা নির্দিষ্ট অর্থাৎ সেম মাস বিশিষ্ট, লেট আস কনসিডার m ইজ ইকুয়াল টু 10 কেজি, 10 কেজি পরিমাপের একটা ব্লক তুমি নাও,
যার নিচের ক্ষেত্রফলটা প্রত্যেক ক্ষেত্রে একই, কিন্তু একবার তাকে কাঠ নাও, একবার স্টিলের ব্লক নাও, একবার রাবারের ব্লক নাও, ঠিক আছে, নিয়ে তুমি এটাকে একবার প্রথমে কাঠের উপর দিয়ে চালনা করো যখন ব্লকটা কাঠ, আবার ব্লকটা যখন স্টিল তখন স্টিলের উপর দিয়ে চালনা করার চেষ্টা করো, ব্লকটা যখন রাবার তখন ড্রাই কংক্রিটের উপর দিয়ে একবার চালানোর চেষ্টা করো, আর একবার ওয়েট কংক্রিটের উপর দিয়ে চালানোর চেষ্টা করো। তুমি দেখবে তুমি সবচেয়ে ফ্রিকশন বেশি অনুভব করবে রাবার অন ড্রাই কংক্রিট, এটার উপরে রাবার অন ড্রাই কংক্রিট। সেই কারণের জন্য বড় বড় বিল্ডিং এর কাজকর্ম যখন হয় তখন লেবারদের একটা স্পেশাল জুতো দেওয়া হয়, যেখানে ড্রাই কংক্রিটের উপরে তাদের কাজ করার জন্য রাবারের জুতো তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ম্যাক্সিমাম ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কার ক্ষেত্রে হবে, রাবার অন ড্রাই কংক্রিট। তাহলে আমাদের আনসার হবে অপশন সি। তাহলে আমাদের উত্তর হবে অপশন সি, রাবার অন ড্রাই কংক্রিট, এটাই হবে সবচেয়ে বেশি স্ট্যাটিক ফ্রিকশন সাপ্লায়ার। হ্যাঁ, এবার দেখো, হুইচ অফ দি ফলোইং ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। নিচের যে বলগুলোর কথা উল্লেখ করা রয়েছে তার মধ্যে কোনটা সেলফ অ্যাডজাস্টিং, অর্থাৎ নিজেই নিজেকে ব্যালেন্স করতে পারে। তো এখানে আমাদের পড়তে হবে কি ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে ধরে নিই কোনো একটা ব্লক রয়েছে, মনে করো একটা ব্লক রয়েছে, যে ব্লকটা আগের মতোই 10 কেজি ওয়েট বিশিষ্ট একটা ব্লক। এই ব্লকটিকে কোনো একজন ব্যক্তি এই দিকে টানার চেষ্টা করছে, ঠিক আছে। প্রথমে ভাবো যে এই ব্লকটি একটা ইঁদুরের লেজে বেঁধে দেওয়া হলো। তাহলে এই ব্লকটিকে যখন একটা ইঁদুরের লেজে বেঁধে দেওয়া হবে, ছোট সাইজের একটা ইঁদুর, তখন ইঁদুর যে বলটা প্রয়োগ করবে এই ব্লকটিকে নাড়াতে পারবে না। এবার দেখো, ইঁদুর যতটা বল প্রয়োগ করবে ঠিক এর অপোজিটে ঠিক সেই বলটাকে ব্যালেন্স করার জন্য যে বলটা প্রয়োজন সেই বলটাই কিন্তু প্রযুক্ত হবে, অর্থাৎ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ওই দিক বরাবর ফ্রিকশনাল ফোর্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। আবার ইঁদুরটা না দিয়ে ওটাকে ধরো আরেকটুখানি বড় কোনো কিছু যে আরেকটু বেশি বল প্রয়োগ করতে পারবে তাকে দিয়ে দেওয়া হলো, তারপরেও দেখা হলো ব্লকটি চললো না। তাহলে সেক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু চেঞ্জ করলো, কিন্তু ফ্রিকশনাল ফোর্স নিজেই নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করলো, কিন্তু এক্ষেত্রে বস্তু স্ট্যাটিক বা স্থির অবস্থায় কিন্তু থাকলো। সেই জন্য এই যে ফ্রিকশনটা কাজ করছে সেটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এই যে স্ট্যাটিক ফ্রিকশন, সেই স্ট্যাটিক ফ্রিকশনটাই হলো সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন হলো আমাদের সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এখানে রয়েছে ডায়নামিক ফ্রিকশন, গতীয় ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ, স্লাইডিং ফ্রিকশন অর্থাৎ যখন বস্তু স্লাইড করবে সেই অবস্থার যে ফ্রিকশনটা, আর একটা রয়েছে লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। তাহলে আমাদের উত্তর হবে অপশন বি, স্ট্যাটিক ফ্রিকশনটা আমাদের হলো কি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এই প্রশ্নটা দেখো, ইফ দ্য নর্মাল ফোর্স, যদি লম্ব বল ইজ ডাবলড, লম্ব বল ডাবল করা হয়, তবে দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের কি পরিবর্তন হবে। তো এখানে আমরা একটা ব্লক রাখলাম, ব্লকটির ভর এম হলে নিম্নমুখী বল কত কাজ করবে, mg, অর্থাৎ ব্লকটির ওজন, আর উপরের দিকে কাজ করবে কি রিঅ্যাকশনাল ফোর্স। এই দিক বরাবর ব্লকটিকে এখন যদি আমি এফ বল প্রয়োগ করে টানার চেষ্টা করি, তাহলে অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স কাজ করবে যেটাকে আমরা বলবো ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্স সেটা কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স। সেই কারণের জন্য আমরা এটাকে লিখতে পারি এফ ইকুয়াল টু মিউ এন, তাই তো। তাহলে এখানে আমরা লিখতে পারলাম এফ ইকুয়াল টু মিউ এন। এখন ইন দিস কেস এফ ইকুয়াল টু মিউ এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, এমজি, যেহেতু এন আর এমজি পরস্পর বিপরীতমুখী এবং সমান, তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারলাম মিউ এমজি। এবার আমরা কি করলাম, নরমাল রিঅ্যাকশনটাকে ডবল করে দিলাম, তাহলে এইটাকে আমরা কি করলাম, ডাবল করে দিলাম। তার আগে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন আছে যে মিউ কিসের উপরে ডিপেন্ড করে।
মিউ পদার্থের প্রকৃতির উপরে ডিপেন্ড করে। তা যদি না হতো তাহলে রাবার আর কংক্রিটের মধ্যে আলাদা আলাদা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কেন হতো, তাই নয় কি? তাহলে দিস মিউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স। তাহলে মিউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স। তাহলে হিয়ার মিউ ইজ independent of normal reactional force, লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স, তাহলে নর্মাল রিঅ্যাকশনাল ফোর্সের উপরে যদি ডিপেন্ড নাই করে তাহলে নর্মাল রিঅ্যাকশনাল ফোর্সকে আমি ডবল করি, ট্রিপল করি বা যাই করি তাতে কিছু যায় আসে না, ট্রিপল করি বা হাফ করি তাতে কিছু যায় আসে না। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের তাতে কোনো পরিবর্তন হবে না, পদার্থের প্রকৃতি তো বদলাবে না আমি যদি লম্ব প্রতিক্রিয়া বলকে চেঞ্জ করি। সেই কারণের জন্য আমরা লিখব যে নর্মাল ফোর্স ইজ নট চেঞ্জড, দ্য নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স ইজ নট চেঞ্জড। তাহলে ইফ দ্য নর্মাল ফোর্স ইজ ডাবল, নর্মাল ফোর্স যদি ডবলও করে দেওয়া হয়, অর্থাৎ এন এর মান যদি ডবল করা হয়, ট্রিপল করা হয় বা অর্ধেক করা হয়, তাতে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ডাজ নট চেঞ্জ। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের কোনো পরিবর্তন হবে না। চলো দেখে নেওয়া যাক এবার প্রশ্নে কি বলেছে। ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মানকে কি বলা হয়? তো দেখো আগে যে কথাটা বলেছিলাম যে কোনো একটি ব্লক মনে করো এখানে রাখা রয়েছে। এখন এই ব্লকটার ওয়েট, এখানে কোনো একটা ব্লক রাখা রয়েছে, যে ব্লকটার মাস আমি মনে করলাম 50 কেজি, ধরে নিলাম 100 কেজি, চলো ধরে নিলাম এই ব্লকটার মাস ভর হলো 100 কেজি। এখন এই ব্লকটাকে টানার জন্য, এই ব্লকটাকে এই দিকে টানার জন্য প্রথমে আমরা কি করলাম, একটা ছাগলকে ডাকলাম, ঠিক আছে? তাহলে একটা ছাগল এসে এই দিক বরাবর বল প্রয়োগ করলো, এফ গোট, ঠিক আছে? এখন ছাগল ওই দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, ছাগলের নিজেরই ওয়েট ধরো 20 কেজি। এখন সেই 20 কেজি ওয়েটের একটা ছাগল ওটাকে বল প্রয়োগ করে ওইদিকে টানার চেষ্টা করলো, কিন্তু টানতে পারলো না। চলো একটা বেড়ালকে নিয়ে আসা হলো, ক্যাট, তাহলে ক্যাট একটা বল প্রয়োগ করলো তার মতো, তাহলে সে ক্যাটের নিজস্ব ক্ষমতা অনুসারে সে বল প্রয়োগ করলো, দেখালো এই ব্লকটিকে সরাতে পারলো না। এখন তোমাকে নিয়ে যাওয়া হলো, শক্তিশালী মানুষ, ঠিক আছে? তুমি দেখা গেলো এই ব্লকটিকে টেনে সরিয়ে দিতে পারলে, কিন্তু তুমি টানতে টানতে একটা নির্দিষ্ট লিমিট পরে, তোমার টানটা বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট লিমিট পরে গিয়ে দেখা গেলো ব্লকটি চলতে শুরু করলো। এখন দেখো যখন গোট এই ব্লকটিকে টানছিল তখন গোটকে কি এই দিক বরাবর কোনো ফ্রিকশনাল ফোর্সকে ফেস করতে হয়নি? গোট কিন্তু এই দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্সকে ফেস করতে হয়েছিল গোটকেও। অর্থাৎ ছাগল যদি টানে তাহলে ছাগল ওকে সরাতে পারেনি, ঠিক আছে, কিন্তু আমরা ফ্রিকশনে কি পড়েছি যে কোনো একটা বডি একটা তলের উপরে গতিশীল হোক বা গতিশীল হওয়ার তার প্রবণতা হোক, দুটো ক্ষেত্রে ফ্রিকশন কাজ করবে। তাহলে ছাগল যখনই এই ব্লকটিকে সামনের দিকে টানার চেষ্টা করবে তখন ব্লকটির একটা গতির প্রবণতা তৈরি হবে, আর সঙ্গে সঙ্গে সেই প্রবণতা আটকানোর জন্য ফ্রিকশনাল ফোর্স কিন্তু অবশ্যই এখানে চলে আসবে। কিন্তু বস্তু গতিশীল না হলে সেই ফ্রিকশনাল ফোর্সকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, এফ এস দ্বারা সেটাকে আমরা ডিনোট করতে পারবো। এখন ক্যাট বেড়ালও টানার চেষ্টা করলো, সেটাকেও প্রতিহত করার জন্য কিন্তু ফ্রিকশনাল ফোর্স অটোমেটিক ওর উপরে অ্যাক্ট করেছিল, ঠিক আছে? অটোমেটিক ফোর্স কিন্তু ওর উপরে ও ক্ষেত্রেও অ্যাক্ট করেছিল, কিন্তু দেখা গেল সেক্ষেত্রে বিড়াল ওকে নাড়াতে পারেনি, তার মানে ফ্রিকশনাল ফোর্স জিতে গিয়েছিল, বিড়াল হেরে গিয়েছিল। এবার দেখো তুমি ব্যক্তি এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে তুমি দেখা গেলো বল প্রয়োগ করছো, প্রথমে খুব পরিশ্রম করছো, হচ্ছে না, তার মানে কি তখনও পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স তোমাকে বাধা দিতে সক্ষম হচ্ছে। তারপর একটা সময় পর গিয়ে দেখা গেলো তুমি জাস্ট ব্লকটিকে চালানো শুরু করলে, ব্লকটি সবেমাত্র জাস্ট
চলতে শুরু করলো, যে মুহূর্তে ব্লকটি চলতে শুরু করলো সেই মুহূর্তে রিভার্স ডাইরেকশনে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছিল সেই ফ্রিকশনাল ফোর্সকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। সেই ফ্রিকশনাল ফোর্সকে আমরা কি বলি? লিমিটিং ফ্রিকশন। এটা তোমরা আগেই পড়ে ফেলেছো থিওরিতে, তাহলে এটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের মান বাড়তে 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 তুমি যখন সর্বোচ্চ মানে পৌঁছলে তখন তাকে আমরা বললাম লিমিটিং ফ্রিকশন। তার মানে লিমিটিং ফ্রিকশন আর কিছুই নয়, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। বুঝে গেছো? হ্যাঁ, মোস্ট ইন্টারেস্টিং একটা প্রবলেম এবং গুরুত্বপূর্ণ প্রবলেম এটা আমাদের। দেখো, an increasing horizontal force is applied on a body resting on a rough horizontal plane. একটা রাফ হরাইজন্টাল প্লেন রয়েছে কোথাও, আসলে যদি আমরা সমান সোজাও আঁকতাম তাহলেও আসলে সেটা রাফ মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি তবে। তো এরকম একটা ব্লক মনে করো এর উপরে রাখা রয়েছে। এখন ইনক্রিজিং হরাইজন্টাল ফোর্স মানে এই দিক বরাবর ক্রমবর্ধমান একটা বল এই দিক বরাবর প্রয়োগ করা হচ্ছে এফ। তাহলে এই দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এফ। এখন আমাদের এই ফ্রিকশনাল ফোর্স আর এফ এর মধ্যে একটা গ্রাফ প্লট করতে হবে। তো এর মধ্যে কোনটা সেটা হবে সেটা আমাদের বলতে হবে। তো দেখো, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্রিকশনাল ফোর্স মানে অ্যাপ্লাইড ফোর্স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্স বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পর অ্যাপ্লাইড ফোর্স এইটার পর এখানকার পর থেকে দেখো তুমি ভালোভাবে খেয়াল করলে তুমি দেখতে পাবে এখানকার পর থেকে ফ্রিকশনাল ফোর্স যদি আমরা বাড়াতে থাকি মানে অ্যাপ্লাইড ফোর্স যদি আমরা বাড়াতে থাকি তাহলে ফ্রিকশনাল ফোর্স দেখো আবার ডিক্রিজ করছে, এতটা পরিমাণ ডিক্রিজ করে গেল, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকশনাল ফোর্স মানে অ্যাপ্লাইড ফোর্স আমরা যত বাড়াচ্ছি তত ফ্রিকশনাল ফোর্সটা কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি হলো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাইরের ফোর্সটাকে আমরা বাড়ালে ফ্রিকশনাল ফোর্স বাড়ে এবং তারপর আমরা বাইরের ফোর্স বাড়াতে থাকলে ফ্রিকশনাল ফোর্স এবার কমতে থাকে। এটাই এই কার্ভের বৈশিষ্ট্য। আচ্ছা, এই কার্ভ কি বোঝাতে চেয়েছে? একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত অ্যাপ্লাইড ফোর্স বাড়ানোর সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্স বাড়তে থাকে, তারপর আমরা অ্যাপ্লাইড ফোর্স বাড়ালেও ফ্রিকশনাল ফোর্স আর চেঞ্জ করে না, অর্থাৎ এইরকম একটা নির্দিষ্ট মানে গিয়ে ফিক্সড হয়ে যায়, তাই তো? তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্সের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা গিয়ে ফিক্সড হয়ে যায়। আচ্ছা, এইটা একটু দেখে নিই। এটা কি বলছে যে প্রথমে একটা রেটে বৃদ্ধি পায় তারপরে অন্য আর একটা রেটে বৃদ্ধি পায়, তাই তো? তাহলে বৃদ্ধি দুটো ক্ষেত্রেই পায়, অ্যাপ্লাইড ফোর্স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্স বাড়ে, কিন্তু দেখা যাচ্ছে দুটো ডিফারেন্ট রেটে। প্রথমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা রেটে বৃদ্ধি পায়, তারপর আরেকটা অন্য রেটে। আচ্ছা, তো যে কার্ভগুলো বললাম সেগুলো একটাও সত্য নয়। আমাদের এখানে ফ্রিকশনের গ্রাফটা হবে এই রকম। ফ্রিকশন প্রথমে অ্যাপ্লাইড ফোর্স বাড়ানোর সঙ্গে সঙ্গে ফ্রিকশন আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে ফ্রিকশনাল ফোর্স একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পর লিমিটিং ফ্রিকশন যেটা আমরা বলি সেখানে পৌঁছানোর পর সাময়িকের জন্য জাস্ট একটুখানি কমে যায়, বস্তুটা জাস্ট স্টার্ট করার জন্য। বস্তুটা যখনই স্টার্ট হয়ে যায়, চলতে শুরু করে, সেই সময় আমরা কি বলতে পারি যে তারপর অ্যাপ্লাইড ফোর্স যদি আমরা আরো বাড়াতে থাকি তাহলে দেখা যায় ফ্রিকশনাল ফোর্স আর চেঞ্জ করে না, একটা ফিক্সড মানে পৌঁছায়, তাই তো? তার মানে বুঝলাম যে প্রথমে অ্যাপ্লাইড ফোর্স বাড়ানোর সঙ্গে সঙ্গে ফ্রিকশন বাড়তে থাকবে, একটা নির্দিষ্ট লিমিট পরে সামান্য মানে অ্যাপ্লাইড ফোর্স বাড়ালে ফ্রিকশন সামান্য পরিমাণ কমে গিয়ে ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট মানে ফিক্সড হয়ে যাবে। তাহলে এই গ্রাফটা খুব সুন্দরভাবে মনে রাখবে যে ফ্রিকশনের ক্ষেত্রে এই গ্রাফটা এরকম ভাবে প্রযোজ্য। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালোভাবে এটা টুকে নাও। আচ্ছা, এবার দেখো বলা রয়েছে টু মোটর কার্স অফ আনইকুয়াল মাস। দুটো মোটর কার রয়েছে, আমি দুটো কার আঁকছি এখানে, দেখো দুটো কার, মোটর কার ধরে নি, এটা একটা মোটর কার, এখানে একটা চাকা দিলাম, এখানে একটা চাকা দিলাম। আচ্ছা, ভালো। আর একটা মোটর কার,
এখানে একটা রোলস রয়েস এঁকে দিই, তাহলে এই আর একটা মোটর কার। আচ্ছা, দুটো মোটর কার রয়েছে, কার্স অফ আনইকুয়াল মাস। তাহলে এই কার দুটোর মাস কিন্তু আলাদা আলাদা রয়েছে। কার রাখলাম, তাহলে এর মাসটা আমি মনে করলাম m1, আর এই কারটা যেটা রয়েছে এর মাসটা মনে করলাম m2। ঠিক আছে, তাহলে এবং আমি শর্ত হিসেবে বলে দেওয়া রয়েছে m1 নট ইকুয়াল টু m2। তাহলে আনইকুয়াল মাস হ্যাভ সেম টাইপ অফ টায়ার, দুজনের টায়ার কিন্তু একই রয়েছে, দুজনেরই মনে করো টায়ার রয়েছে ধরে নিলাম যে এমআরএফ এর। তাহলে দুজনেরই টায়ার এমআরএফ কোম্পানির একই রকম টায়ার দুজনেরই আছে। আচ্ছা, ইফ দে মুভ অ্যাট সেম স্পিড, তাহলে এটা যে স্পিডে যাচ্ছে এটাও সেই সেম স্পিডে চলছে। দ্য মিনিমাম স্টপিং ডিস্টেন্স, তো দেখো ওদিকে যাচ্ছে, তাহলে চাকায় ফ্রিকশনাল ফোর্স এদিক বরাবর কাজ করবে, এখানে চাকায় ফ্রিকশনাল ফোর্স পেছনের দিক বরাবর কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স, তাই তো। এবার দেখা যাক তাহলে মিনিমাম স্টপিং ডিস্টেন্স, তো ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করবে সেই ফ্রিকশনাল ফোর্সটা আমরা দেখে নিই। তাহলে ফ্রিকশনাল ফোর্স যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস ভালো করে এখানে বোঝার ব্যাপার রয়েছে যে ধরে নিলাম ফ্রিকশনাল ফোর্স কি, ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়াল টু আমরা কি জানি মিউ ইন্টু এম জি, তাই তো, মিউ এম জি। তাহলে এক্ষেত্রে মিউ এম ওয়ান জি, তাহলে এটা হলো এক্ষেত্রে আমাদের ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। তাহলে অপোজিং ফোর্স অন এ বডি ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, কোন একটা বডিকে যে অপোজ করার চেষ্টা করে অর্থাৎ গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে সেটাকে ফ্রিকশনাল ফোর্স। তাহলে সেই ফ্রিকশনাল ফোর্স আমরা জানি কি মিউ এম অন জি, এটার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স আমরা মনে করলাম F2 which is equal to মিউ M2 G। যেহেতু রাস্তা বলে দিয়েছে, একই রাস্তার উপর দিয়ে তারা চলছে এবং দুজনেরই একই রকম টায়ার রয়েছে, তাই যে তলদ্বয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দুজনেরই সেম হয়েছে, সেই জন্য দুজনের ক্ষেত্রে মিউ কিন্তু আমরা একই রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে ইফ দে মুভস অ্যাট দ্য সেম স্পিড দ্য মিনিমাম স্টপিং ডিস্টেন্স। এবার একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, এবার আমরা যখন রিটার্ডেশন বা মন্দন চিন্তা করব তখন মন্দনটা কি, ধরো ব্রেক করে গাড়িটাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে এক্ষেত্রে মন্দন যেটা কাজ করবে সেই মন্দনটা কত, রিটার্ডেশন যদি আমরা এ মনে করি তাহলে এ ইকুয়াল টু কি ফোর্স বাই মাস, তাহলে ফোর্স বাই মাস, তাহলে এটা হলো এক্ষেত্রে রিটার্ডেশন। তাহলে এক্ষেত্রে যে ফোর্স বাই মাস যেটা কাজ করলো সেটা কত, মিউ এম ওয়ান জি বাই এম ওয়ান। আর এক্ষেত্রে যে রিটার্ডেশন কাজ করলো, আচ্ছা এটা আমরা A1 মনে করি, আর এক্ষেত্রে যে মন্দন কাজ করলো সেই মন্দনটা কত, F2 বাই M2, তাহলে F2 বাই M2, তাহলে F2 এর জায়গায় আমি কি লিখবো, মিউ M2 G বাই M2। তাহলে দেখো M2 M2 কেটে গেল, তাহলে এক্ষেত্রে যে অ্যাক্সেলারেশনের মানে মন্দনের ভ্যালু পাওয়া গেল সেই মন্দনের ভ্যালু কত, মিউ জি। এক্ষেত্রে যে মন্দনের ভ্যালু পাওয়া গেল A1 ইজ অলসো মিউ জি। তাহলে আমরা এই যে দুটো ইকুয়েশন পেলাম সেখান থেকে আমরা বলতে পারি না যে A1 ইজ ইকুয়াল টু A2, অর্থাৎ দুজনের মন্দন একই। তার মানে একটা জিনিস বোঝা গেল যে যে মন্দনটা আমরা মানে এর উপরে বল প্রয়োগ করে গাড়িটাকে থামানোর জন্য তো গাড়িটাকে মন্দীভূত করতে হবে, তাহলে সেই মন্দনের মান দুটো আলাদা মাসের গাড়ির ক্ষেত্রেই একই রকম, তাই না? তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, তাই তো। তাহলে আমরা বলতে পারবো কি যে স্টপিং ডিস্টেন্স যেটা হবে সেই স্টপিং ডিস্টেন্স, দেখো এখন
দুটো বডি যেহেতু সেম ভেলোসিটিতে মুভ করছিল কিন্তু মাসটা আলাদা ছিল যদিও, কিন্তু মাসের উপরে আমরা দেখলাম ওর রিটার্ডেশন বা ওর মন্দন ডিপেন্ড করে না, তাই তো? তাহলে সেম ডিস্টেন্সে যদি ওদের থামাতে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে দুজনের ক্ষেত্রেই সেটা কি হতে হবে, সমান হতে হবে। তাহলে মিনিমাম স্টপিং ডিস্টেন্স দুজনের ক্ষেত্রে কিন্তু একই হতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালোভাবে টুকে রাখো। আচ্ছা, এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা করতে চলেছি। দেখো, when a bicycle is in motion, একটা বাইসাইকেল যখন মোশনে থাকে, একটা বাইসাইকেল তাহলে তার দুটো চাকা, একটা ফরওয়ার্ড ফ্রন্ট হুইল আর একটা রেয়ার হুইল, এটা আমরা মনে করছি তার রেয়ার হুইল, যেখানে রেয়ার হুইলের সঙ্গে কি আটকানো থাকে, একটা চেন আটকানো থাকে, যেটা আবার কি হয় এখানে একটা হুইলের সাপেক্ষে এবং এখানে আমাদের কি থাকে, পেডেল থাকে, তার সাপেক্ষে এটা ঘুরতে থাকে, এই তো হয়। তাহলে এবার আমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করি, এখানে সাইকেলের সিটটা রয়েছে, তুমি ধরে নাও এখানে সাইকেলের সিটটা রয়েছে, ঠিক আছে? সাইকেল আঁকা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে কি না। তো এটা আমাদের সাইকেল ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের সাইকেল। এবার দেখো, এটা আমাদের রেয়ার হুইল আর এটা আমাদের ফ্রন্ট হুইল। এখন সাইকেলটা যখন চলবে দুটো একটা স্পোক দিয়ে দিই, তা নাহলে সাইকেল আবার ভেঙে চুরে পড়ে যাবে কোনি হয়তো, তাই না? সেজন্য দুটো একটা স্পোক দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো, তাহলে সাইকেলটা যখন তুমি চালাবে তুমি আসলে কি করবে বলো তো? তুমি আসলে এই প্যাডেলে একটা বল প্রয়োগ করবে। এতে যখন বল প্রয়োগ করবে আসলে কি হবে, তুমি এই চেনটাকে ঘোরানোর চেষ্টা করছো মানে কি, এই চাকাটাকে তুমি কি করছো, রেয়ার হুইলটাকে তুমি কি করতে চাও, রেয়ার হুইলটাকে তুমি এই দিকে রোটেট করাতে চাও, এইটা তোমার উদ্দেশ্য। তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে রেয়ার হুইলটা যেন এই দিক বরাবর রোটেট করতে পারে, তাই তো? এবং সেটা করানোর জন্য তুমি জোরপূর্বক এই চাকাটাকে এই দিকে গতিশীল করানোর চেষ্টা করছো। তাহলে তুমি জোরপূর্বক চাকাটাকে এই দিকে গতিশীল করার চেষ্টা করছো। তাহলে টেন্ডেন্সি অফ মোশন অফ দি হুইল কোন দিকে? তাহলে টেন্ডেন্সি of motion of the wheel, তাহলে এই যে হুইল তার টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে? এই দিকে। তাহলে হুইলটার টেন্ডেন্সি যদি এই দিকে হয়ে থাকে মোশনের, তাহলে তার অপোজিটে কি থাকবে? ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তাই না? তাহলে আমরা বুঝলাম যে এখানে তুমি জোরপূর্বক এই চাকাটাকে এই দিকে জোর করে ঘোরানোর তুমি চেষ্টা করছো, তার কারণ প্যাডেল করছো মানে কি, চাকা কি করবে, চাকা এখানে একটা ঘর্ষণ বল ফিল করবে, কিন্তু চাকা যেতে চায় কোন দিকে? ওই দিকে। তুমি জোর করছো প্যাডেল করে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ওর টেন্ডেন্সি অফ মোশন ওই দিকে। আর টেন্ডেন্সি অফ মোশনকে বাধা দেওয়াই হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের কাজ। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? ফ্রন্ট ডাইরেকশনে কাজ করবে, ঠিক আছে? কিন্তু সামনের চাকার ক্ষেত্রে কি হবে? সামনের চাকা আমরা দেখতে পাচ্ছি কি, সামনের চাকা তো আর চেনের সঙ্গে যুক্ত করা নেই, তাহলে সামনের চাকা অটোমেটিক্যালি সামনের দিকে মোশন। তাহলে সামনের চাকার টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে? সামনের চাকার টেন্ডেন্সি অফ মোশন এই দিকে। তাহলে এই দিকে রয়েছে কি, টেন্ডেন্সি অফ মোশন। তাহলে সামনের চাকার যে টেন্ডেন্সি অফ মোশন সেটা সামনের দিকে। তাহলে টেন্ডেন্সি অফ মোশনকে আটকানোই হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্সের কাজ। তাহলে সামনের চাকায় যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সেটা কোন দিকে হবে? ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। আর পেছনের চাকা যেটা সেটা ফরওয়ার্ড ডাইরেকশনে। তাহলে পেছনের চাকার যেটা হলো সেটা
ফরওয়ার্ড ডাইরেকশনে হলো। তাহলে পেছনের চাকা আমরা কি দেখলাম, ফরওয়ার্ড ডাইরেকশনে আমরা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করলো, আর এটা কি করলো, এটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করলো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের ছায়ার বইতে 1, 2, 3 এই প্রশ্ন ভর্তি রয়েছে। তাহলে এটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। তাহলে আমাদের অপশন কোনটা কাজ করবে, আমাদের অপশন কাজ করবে অপশন এ। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন এ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে এটা পড়বে আশা করি। তাহলে টুকে নাও এটা। হ্যাঁ, তো দেখো এটাই আমাদের এই যে আজকের যে আলোচনা, সেই আলোচনার শেষ প্রবলেম। খুব ইম্পর্টেন্ট, ভীষণ মন দিয়ে পড়বে, একদম স্টার মেরে রাখবে প্রবলেমটাতে। এই প্রবলেমটা কিন্তু যেন তেন প্রবলেম নয়। আইআইটি স্ক্রিনিং টেস্টে 2003 সালে কিন্তু প্রবলেমটা এসেছিল। তাহলে আইআইটিতে আমরা বলতে পারি 2003 সালে এই প্রবলেমটা কিন্তু এসেছিল। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করব। আ সিলিন্ডার রোলস আপ উইথাউট স্লিপিং অন অ্যান ইনক্লাইন প্লেন। একটা ইনক্লাইন প্লেনে একটা সিলিন্ডার, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা বারবার করে বলেছি, যে সিলিন্ডার, সেই সিলিন্ডারটা মনে করো এখান থেকে রোল করে করে উপরের দিকে উঠছিল। ঠিক আছে, তাহলে রোল করে করে উপরের দিকে উঠছিল, উঠতে উঠতে এত দূর পর্যন্ত ওঠার পরে মনে করো এ আবার টার্ন ব্যাক করছে, অর্থাৎ আবার ফিরছে। তাহলে এখান থেকে উঠছিল, এই পর্যন্ত যাওয়ার পরে সে আবার কি করার চেষ্টা করলো, আবার নামতে শুরু করলো। আচ্ছা, তাহলে আ সিলিন্ডার রোলস আপ উইথাউট স্লিপিং অন অ্যান ইনক্লাইন প্লেন অ্যান্ড আফটার রিচিং এ সার্টেন হাইট, ধরো এই হাইটটা উঠে যাওয়ার পর, ধরে নাও এই হাইটটা রিচ করার পর, মামাম চুপ করবে, এই হাইটটা উঠে যাওয়ার পর, এই হাইটটা উঠে যাওয়ার পর সে কি করছে, আবার নেমে আসছে। রোলস ডাউন উইথাউট স্লিপিং, স্লিপ না করে আবার নেমে আসছে। দ্য ডাইরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স অন দ্য সিলিন্ডার অ্যাক্টিং প্যারালাল টু ইনক্লাইন প্লেন। এই ইনক্লাইন প্লেনটাতে যে আমাদের ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, তাহলে সেই ফ্রিকশনাল ফোর্সটার ডাইরেকশনটা আমাদের বলতে হবে। তো দেখো, যখন এটা রোলস আপ, যখন এটা উপরের দিকে রোল করার চেষ্টা করছে, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে, যে যখন উপরের দিকে রোল করার চেষ্টা করছে তখন এটা এই দিকে ঘোরার টেন্ডেন্সি, ঘোরার টেন্ডেন্সি কোন দিকে, এই দিকে, তাই না? তাহলে এই দিকে ঘোরার টেন্ডেন্সি মানে ঠিক সাইকেলের মতো, এই যে টেন্ডেন্সি অফ মোশন, সেই টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে, এই দিকে। তাহলে টেন্ডেন্সি অফ মোশন, তাহলে এর মোশনের টেন্ডেন্সি কোন দিকে, এই দিকে, তাই তো? তাহলে মোশনের টেন্ডেন্সি যেদিকে হবে, ফ্রিকশন তার অপোজিটে কাজ করবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে, অর্থাৎ আপওয়ার্ড কাজ করবে। ঠিক আছে, এবার দেখো যখন রোলস ডাউন হচ্ছে, যখন নিচের দিকে নামছে, তখন এর মোশনের টেন্ডেন্সি কোন দিকে সেটা দেখো। মোশনের টেন্ডেন্সি কোন দিকে, এই দিকে মোশনের টেন্ডেন্সি। তাহলে টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে, এই দিক বরাবর না? তাহলে টেন্ডেন্সি অফ মোশন, টেন্ডেন্সি অফ মোশন সেটা আমাদের কোন দিকে কাজ করলো, এই দিকে কাজ করলো। তাহলে মোশনের টেন্ডেন্সি যদি ওই দিকে হয়, তাহলে তার অপোজিটে ফ্রিকশন কাজ করে। তাহলে যখন নামছিল তখন ফ্রিকশন কোন দিকে কাজ করছিল, না 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 না, দেখো টেন্ডেন্সি অফ মোশন, সরি একটা জিনিস ভুল বলেছি। যখন নিচের দিকে নামছে, এই কেসটা খুব ইম্পর্টেন্ট, যখন নিচের দিকে নামছে নর্মালি আগে কি করছিল, ওপরের দিকে চড়তে হচ্ছিল ওকে, কিন্তু এখন তো খুব নর্মালি ও কি করতে পারবে, এই দিকে আসতে পারবে। তার কারণ কি, আগে ওকে ওই দিকে জোর করে যেতে হচ্ছিল, তার কারণ ওর ওপরে যে mg sin θ নামক ফোর্সটা, সেই mg sin θ নামক ফোর্সটা কিন্তু এইদিকে কাজ করছিল, তাই ওকে জোর করে ওই দিকে যেতে হচ্ছিল। ঠিক যেমন সাইকেলের ক্ষেত্রে জোর করে প্যাডেল করে তাকে নিয়ে যেতে হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে
এর টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে, টেন্ডেন্সি অফ মোশন এই দিকে না, তার কারণ এক্ষেত্রেও কি হচ্ছে এমজি সাইন থিটা তো অলওয়েজ এই দিকেই ডাইরেক্টেড, তাহলে এমজি সাইন থিটা এর ক্ষেত্রেও কিন্তু এই দিকেই কাজ করছে, নিচের দিকেই কাজ করছে, তার মানে অলওয়েজ এর টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে থাকবে, এই দিকেই থাকবে, তাহলে এক্ষেত্রেও টেন্ডেন্সি অফ মোশন আমরা এই দিকে পাবো, নিচের দিকে নেমে আসার প্রবণতা ওর থাকবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এই ক্ষেত্রেও কোন ডাইরেকশনে কাজ করবে, আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। তার মানে আমরা দেখলাম ইন বোথ দ্য কেস ফ্রিকশনাল ফোর্স ডাইরেক্টেড আপওয়ার্ড। তাহলে when rolling up, যখন উপরের দিকে রোল করছে তখনও ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে কাজ করছে, and when rolling down then also frictional force is acting কি আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে আমাদের আনসার হলো অপশন বি। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ছিল যার উত্তর হবে অপশন বি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার করে বলেছি যে যখন কোনো একটা সিলিন্ডার নিচের দিকে রোল করে আসে নামে, ঠিক আছে, তখন তো নিচের দিকে এমজি সাইন থিটা তাকে এমনি টেনে নামানোর চেষ্টা করছে, তার মানে তার টেন্ডেন্সি অফ মোশন ওই দিকে, তাহলে কি হবে অপোজিট ডাইরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। কিন্তু যখন সে জোর করে উঠছে তখন তাকে ঠেলে দিয়ে জোর করে এই যে এমজি সাইন থিটার বিরুদ্ধেও যাচ্ছে, তার মানে এই যে মোশনটা সেই মোশনটা জোর করে কন্ডাক্ট করার চেষ্টা করছে, সেই জন্য ফ্রিকশন তার অপোজিটে কিন্তু অ্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের উত্তর তাহলে পাওয়া গেল আপওয়ার্ড হোয়িং রোলিং আপ অ্যাজ ওয়েল অ্যাজ রোলিং ডাউন। তাহলে যখন নিচে নামছে বা উপরে যাচ্ছে দুটো ক্ষেত্রেই আমাদের আপওয়ার্ড ডাইরেকশনে কিন্তু ফ্রিকশনটা কাজ করবে। তাহলে ডাইরেকশন অফ ফ্রিকশনাল ফোর্স on the cylinder acting parallel to the inclined plane is upward when rolling up as well as rolling down। তাহলে আমরা কোয়ালিটেটিভ টাইপের যে সমস্ত এমসিকিউ হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হতে পারে সেগুলো কিন্তু ফ্রিকশনের আমরা আলোচনা করেছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল যেগুলো আমরা আলোচনা করে ফেললাম। এছাড়া কিছু প্রশ্ন ছিল যেগুলো খুবই সহজ বিষয়, যেই জন্য আলোচনা করিনি। দেখালো লুব্রিকেশন ক্যান নট রিডিউস। লুব্রিকেশন, দেখো আর একটা 17 কোশ্চেন নাম্বার 17 আলোচনা করে দিই। লুব্রিকেশন cannot reduce। লুব্রিকেশন কোনো একটা বস্তুকে কি করলাম, লুব্রিকেট করলাম, কোনো একটা লুব্রিক্যান্ট দিয়ে তাকে লুব্রিকেট করে দিলাম, যেমন গ্রিস দেওয়া হয় গাড়ি সাইকেলের ভালোভাবে চালানোর জন্য। তাহলে লুব্রিকেশন কোনটাকে রিডিউস করতে পারে না? অপশন রয়েছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন, অপশন এ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে লুব্রিকেশন স্ট্যাটিক ফ্রিকশনকে বলছে কি কমাতে পারে কিনা, অবশ্যই কমাতে পারে, তাহলে এটা উত্তর নয়। আচ্ছা, কাইনেটিক ফ্রিকশনও কমিয়ে দিতে পারে। লুব্রিক্যান্টের কাজই তাই যে সে কি করে ফ্রিকশনাল ফোর্সকে কমিয়ে দেয়, কমিয়ে টেন্ডেন্সি অফ মোশনটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা, তাহলে আর রয়েছে কি রোলিং ফ্রিকশন, অবশ্যই রোলিং ফ্রিকশনটাকেও কমিয়ে দেয়। তাহলে আমরা বললাম যে রোলিং ফ্রিকশনটাকেও কমিয়ে দিল। আর বাট লুব্রিকেশন ক্যান নট রিডিউস ইনারশিয়া অর্থাৎ জাড্য। তাহলে জাড্যের কোনো পরিবর্তন কিন্তু লুব্রিক্যান্ট করতে পারবে না, এছাড়া মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রবলেম আমরা এখানে আলোচনা করতে ভুলে গেছি, যে পলিশিং অফ দি সারফেস। আমরা কি করলাম, একটা সারফেসকে পালিশ করলাম ভালো করে। তাহলে পলিশিং আ সারফেস, একটা তলকে পলিশ করলাম, ইন কন্ট্যাক্ট সারফেস ইন কন্ট্যাক্ট বিয়ন্ড a limit increase friction। দেখো বলছে কি পলিশিং এ সারফেস ইন কন্ট্যাক্ট বিয়ন্ড এ লিমিট। একটা কন্ট্যাক্ট সারফেসকে যদি একটা নির্দিষ্ট লিমিটের বেশি আমরা পলিশ করে থাকি তাহলে তার ফ্রিকশন কি হবে, ফ্রিকশনটা ইনক্রিজ করে যাবে। কেন?
আমরা জিজ্ঞাসা করছি? তার কারণ অপশন এ তে দেওয়া রয়েছে ইরেগুলারিটিস আর ইনক্রিজড। একদমই না, এটা তো উত্তর হবে না। ইরেগুলারিটিস তো আরো ইনক্রিজ করলো না, আরো ডিক্রিজ করে গেল, তাহলে ইরেগুলারিটিস তো আরো ডিক্রিজ করে গেল, তাহলে এটা আমাদের উত্তর হবে না। আচ্ছা, সারফেস প্রজেকশন শার্পেন্ড, সারফেস প্রজেকশন কি করা রয়েছে? শার্পেন। আচ্ছা, আর একটা অপশনে রয়েছে আমাদের কি? এরিয়া অফ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট, এরিয়া অফ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট ইনক্রিজড, এরিয়া অফ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট ইনক্রিজড। আচ্ছা, আর কি রয়েছে? নান। আচ্ছা দেখো, পলিশিং আ সারফেস ইন কন্ট্যাক্ট বিয়ন্ড আ লিমিট, কোনো একটা সারফেস রয়েছে, প্র্যাকটিক্যালি যদি কোনো একটা তলকে আমরা ভালোভাবে অবজার্ভ করি তাহলে প্রত্যেকটা তল কিন্তু আসলে এরকম এবড়ো খেবড়ো। অর্থাৎ এই যে বোর্ড ব্ল্যাক মানে হোয়াইট বোর্ডটা আমরা দেখছি, তলটা নর্মালি মসৃণ, কিন্তু একে মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি তাহলে এর উপরে বহু ভঙ্গিল পর্বত কিন্তু আমরা দেখতে পাবো, তাই না? তার মানে এই তলটাও কিন্তু প্রকৃত প্লেন নয়। এখন এই তলটাকে কি করলাম, আমি এই তলের উপর দিয়ে এই রিমোটটাকে ধরো নিয়ে যাচ্ছি এই তলের উপর দিয়ে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ফ্রিকশন অ্যাক্ট করছে দুজনের মধ্যে, সারফেসের মধ্যে। এখন আমি কি করলাম? ফ্রিকশনটাকে কমানোর জন্য এই তলটাকে পালিশ করতে থাকলাম, পালিশ করে করে আরো মসৃণ করার চেষ্টা করলাম। মসৃণ যদি করি তাহলে আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ফ্রিকশনটা কি হবে? পলিশিং আ সারফেস ইন কন্ট্যাক্ট বিয়ন্ড এ লিমিট, একটা লিমিটের বেশি পালিশ করে ফেললাম, ঠিক আছে? পালিশ করতে করতে বিশাল পরিমাণে একটু বেশি লিমিটে পালিশ করে ফেললাম, তখন কি হবে? ফ্রিকশন কি হবে? আরো বেড়ে যাবে। কেন? এরিয়া ফ্রিকশন কমানোর জন্য পালিশ করা হচ্ছিল, কিন্তু ফ্রিকশন দেখালো একটা নির্দিষ্ট লিমিটের পরে আরো বেড়ে গেল, কারণ এরিয়া অফ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া আরো বেশি হয়ে যাবে, অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্যাক্ট বেশি হয়ে যাবে, সেই কারণের জন্য ফ্রিকশনাল ফোর্স আরো বেশি হবে। তাহলে পলিশিং আ সারফেস ইন কন্ট্যাক্ট, কোনো একটা সারফেস যেটা কোনো একটা সংস্পর্শ তলকে যদি আমরা একটা নির্দিষ্ট লিমিটের বেশি পালিশ করে ফেলি তাহলে ফ্রিকশন কমার জায়গায় উল্টো করে আরো বেশি হয়ে যাবে, তার কারণ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট ইনক্রিজ করে যাবে। কেন? দেখো, এই যে এখানে যদি উপরে একটা বস্তু রাখা হয় তাহলে দেখো এই বস্তুটা ধরো এরকম দেখতে, তাহলে এই বস্তুটা কন্ট্যাক্ট এরিয়া দেখো এই জায়গা কিন্তু কন্ট্যাক্টে রয়েছে, কিন্তু এটাকে যদি পালিশ করে করে মসৃণ করে ফেলা হয় তাহলে দেখো এই দুটোই একদম কিন্তু পয়েন্ট মানে কন্ট্যাক্টে চলে আসলো দুটো তলই, তাহলে তখন কি হবে? এরিয়া অফ অ্যাকচুয়াল কন্ট্যাক্ট বেড়ে যাবে, সেই কারণের জন্য ফ্রিকশনটা আরো বেড়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এটাও কোশ্চেন ছিল। আর লুব্রিকেশন কোনটা রিডিউস করতে পারে না? লুব্রিকেশনের সাহায্যে আমরা কি করি? ফ্রিকশনটাকে আরো কমানোর চেষ্টা করি যাতে ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়ে। তাহলে সেটা স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন সবাইকেই কমিয়ে দেয়, কিন্তু ইনারশিয়ার ওপরে ওর কোনো হাত নেই, জাড্ডের ওপরে ওর কোনো হাত নেই, ঠিক আছে? তাহলে আমরা আজকে টোটাল মোটামুটি 20টা প্রশ্ন আলোচনা করলাম, 18টা প্র্যাকটিক্যালি এখানে লেখা রয়েছে এবং এর মধ্যে কনসেপ্ট বেসিসে আমরা 20টা কোশ্চেন আলোচনা করেছি। কোয়ালিটেটিভ প্রশ্ন যেগুলো থাকে সেগুলোর মধ্যে ফ্রিকশনে এর থেকে বেশি কোশ্চেন আর তোমরা পাবে না। খুব ভালোভাবে ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে একটা জায়গায় নোট করে লিখে রাখবে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আমি বাছাই করেই তোমাদের জন্য এনেছি, ঠিক আছে? তো দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে ফ্রিকশনেরই ভিডিওতে। ততক্ষণ খুব ভালো করে পড়াশোনা করো, হ্যাপি লার্নিং। আশা করি তোমরা সব ভালোভাবেই বুঝতে পেরেছো। আর যদি এত সময় পর্যন্ত যা আলোচনা করলাম তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অন্তত একজনকে শেয়ার করবে। এটাই আমার এত সময়ের পরিশ্রমের জন্য তোমাদের কাছ থেকে চাহিদা, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালোভাবে পড়ো।